আসসালামু আলাইকুম। আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? মহান আল্লাহর দয়ায় আমি কিন্তু অনেক ভালো আছি। সকাল হতে না হতে আব্বু বড় একটা মাছ নিয়ে চলে এসেছে আজকে। আর অনেক বড় একটা সিলভার কার্প, 2 কেজি হয়তো বা ওজন। আমাদের 3 কেজি আলু দিয়ে আজকে আলু ঘাটি করা হবে। বগুড়া আর নওগাঁ কিন্তু আলু ঘাটির জন্য একদম বিখ্যাত। আর আমরা শীতের সিজনে প্রায়ই আলু ঘাটি খাই। তো এই যে 3 কেজি নতুন আলুও কিনেছে আব্বু। একদম নতুন আলু দিয়ে পুরো একটা গোটা মাছ দিয়ে আলু ঘাটি। 3 কেজি আলু ঘাটি আমাদের ফ্যামিলিতে কিন্তু আমরা 5 জন সদস্য। সো এটা আমাদের জন্য অনেক। 2-3 দিন ধরে আমরা এই আলু ঘাটিটা খাবো। আবার পাড়া প্রতিবেশীদেরকেও কিছু দেয়া হবে। এজন্য একটু বেশি করে করা হচ্ছে। যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এরকম নতুন নতুন আমার ডেইলি ভ্লগগুলো পেয়ে যাবেন এবং ডেইলি ভ্লগগুলোতে আপনাদের জন্য কিছু না কিছু স্পেশাল থাকবেই। আলুগুলো ধোয়ার পরে এই যে প্রেসার কুকার বন্ধ করে দেওয়া হলো। এখন আলুগুলো সিদ্ধ করতে দেওয়া হবে। আর ওইদিকে আলু সিদ্ধ করতে দিয়ে এসে আম্মু এখানে মাছ কাটছে। মাছে প্রচুর আঁশ ছিল, এজন্য আঁশগুলোকে আগে ছাড়াচ্ছিল। আর আমি পাশাপাশি বসে বসে আম্মুর কানের কাছে বকবক করছিলাম। মাছটা এতটাই তাজা ছিল কি বলবো, এই মাছটা হয়তো বা অনেক সুস্বাদু হবে। আর সিলভার কার্প মাছগুলো কিন্তু শীতের মধ্যে খেতে অনেক টেস্টি হয়। সিলভার কার্প দিয়ে তো আলু ঘাটি করলে আরও অনেক সুস্বাদু হয়। আব্বু আর আম্মুর একটু বেশি প্রিয় আলু ঘাটি। আমি গত বছরেও অতটা আলু ঘাটি খেতাম না, কিন্তু আমি জানি না কেন এই বছরে আমার আলু ঘাটি খুব ভালো লাগছে খেতে। আসলে আমি হয়তোবা আম্মু আব্বুকে ক্রিটিসাইজ করতাম, এই জন্যই এই বছর আমি বেশি আলু ঘাটি খাওয়া শুরু করেছি। মাছের পেটের মধ্যে নাড়িভুড়ি ছিল না বললে হয়, শুধুমাত্র তেলের নাড়িভুড়ি যেগুলো সেগুলো ছিল। মাছটাকে তেমন একটা খাদ্য খাওয়ায়নি, এই জন্য আমার মনে হচ্ছে মাছটা খুব সুস্বাদু হবে। একটু মোটা মোটা করে চাকা করে নিচ্ছিল আম্মু, কেননা এটা পুরোটা দিয়ে ঘাটি হবে, শুধু ঠোঁটা বাদে। ঘাটির মধ্যে যখন ঠোঁটা দেওয়া হয় তখন অনেক কাটা কাটা লাগে, আর কাটার জন্য খেতে ভালো লাগে না, অনেক সময় গলায় কাটা বেঁধে যায়। আমার কিন্তু মাছের পটকা খেতে খুব ভালো লাগে। পটকাটা খুবই টেস্টি একটা জিনিস। এখন চুলাটা জ্বালিয়েই আম্মু কড়াইয়ের ওপরে পেঁয়াজ দিয়ে দিল। আর পেঁয়াজ একটু বেশিই দিতে হবে, যেহেতু অনেকগুলো আলু ঘাটি, 3 কেজি আলুর। আর সামান্য তেল দিয়ে দিল। সামান্য বলতে পরিমাণ মতো আপনারা দিবেন। কয়রাটা কিন্তু অনেক বড়, বাট দেখতে মনে হচ্ছে ছোট। কয়রাতে প্রথমে মৃদু আছে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। হালকা হালকা যখন গোল্ডেন কালার হবে তখন বুঝতে হবে পেঁয়াজগুলো ভাজা শেষ। এই যে মাছ কেটে রেখেছে আম্মু, টাটকা মাছ, এই মাছগুলো দিয়ে আজকের আলু ঘাটি করা হবে। খড়ির চুলা কিন্তু খুব সুন্দর জ্বলছিল। আর আম্মু দিয়ে দিল এই মশলাগুলো, শুকনা মরিচ, কাঁচা মরিচ আর তেজপাতা। আর তার সাথে দিয়ে দেওয়া হলো রসুন থেঁতা করে রাখা হয়েছিল সেটাকে। এখন হালকা হালকাভাবে নাড়তে হবে। আর দিতে হবে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা মিক্স করে পিষা ছিল। এই বাটা মশলাটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। মশলা না ইউজ করলে কিন্তু ঘাটি একদমই স্বাদ হবে না, আবার অতিরিক্ত মশলা ইউজ করলেও ঘাটি স্বাদ লাগে না। আমার আম্মুর ঘাটি কিন্তু অসাম হয় একদম। এরকম ঘাটি আসলে কারো হাতেরই হয় না। আর একটু লবণ দিতে হবে পরিমাণ মতো। প্রথমে যেহেতু মাছগুলোকে কষিয়ে নেওয়া হবে, এজন্য হালকা পরিমাণ মতো লবণ দেওয়াটাই বেটার। বেশি হলে আবার মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। সাথে দেয়া হলো হলুদ গুঁড়া 2 চা চামচ। আর দেয়া হলো বেটে রাখা মরিচ। বাটা মরিচ আলু ঘাটিতে দিলে কিন্তু একটা গ্রাম গ্রাম স্বাদ আসে, মজলিসের ঘাটির মতো। আমি জানি না মজলিসের ঘাটি আপনারা খেয়েছেন কি না, কিন্তু যদি মজলিসের ঘাটি খেয়ে থাকেন, মজলিসের ঘাটির মতো গন্ধ করার জন্যই এই পিষে রাখা লাল বাটা মরিচটা দেয়া। এখন সবগুলো মশলাকে ভালোভাবে কষাতে হবে। আর এই পর্যায়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে মশলা, যেন পুড়ে না যায়। এই যে একটু পাটা ধোয়া পানি দেয়া হলো, এটা মরিচ বেটে রেখেছিলাম সেই পানিটা। মশলা কষানোর সময় একটু হালকা পানি দিয়ে নেবেন, না হলে আবার মশলা পুড়ে যাবে আর খেতে কিন্তু খুবই বাজে লাগবে। এখন আস্তে আস্তে মাছগুলোকে দিতে হবে। আম্মু সব কয়টা মাছই দিয়ে দিল, শুধু ঠোঁটা ছাড়া। আমি ঠোঁটা দিতে মানা করলাম, কারণ ওইটা দিলে খুব কাটা কাটা হয়। আসলে ঠোঁটা বলতে মাছের এই ফুলকাটাকে আমরা বলি ঠোঁটা। মাছের মধ্যে একটু ডিমের ছাদ ছিল, সেটাকেও দেয়া হলো। এখন পুরো মাছটা ভালো করে হালকা হালকা করে নাড়তে হবে আস্তে আস্তে।
চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম রাখবেন আপনারা। আজকে কিন্তু নওগাঁয় ভালোই শীত পড়েছে আমাদের। মনে হচ্ছে যে এই তো শীত চলে গেল, কিন্তু চলে গেল বলতেও চলে যাচ্ছে না, মনে হচ্ছে আবার আসছে। আর বাংলাদেশের মধ্যে তো এখন সবথেকে বেশি ঠান্ডা নওগাঁতেই পড়ে। আমার একদম বিরক্ত লাগছে ঠান্ডার জন্য। এখন মাছটাতে পানি ঢেলে দেওয়ার পরে এখানে দিতে হবে এই গরম মশলাগুলো। গরম মশলা বলতে দারচিনি, কালো ফল, সাদা ফল আর লং আর গোলমরিচ, এই কয়টা। সবগুলোকে দেওয়ার পরে হালকা করে নাড়াচাড়া করতে হবে। আর চুলায় কিন্তু আমাদের ভালোই আঁচ হচ্ছে, আপনারাও দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবার দেখা হলো একটু নাড়াচাড়া করে। মাছগুলো কিন্তু এখন সিদ্ধর মতোই হয়ে গেছে। আর যখন একেবারে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন মাছগুলোকে আস্তে আস্তে ভেঙে দিতে হবে। এত সুন্দর একটা স্মেল আসছিল এই মাছের কষানো থেকে, তো আমি একটু আম্মুকে বললাম যে তুমি একটু আমাকে দাও, আমি চেখে দেখি। চাখার পরে দেখলাম যে এতটা স্বাদ হয়েছে। এই কষানো মাছ দিয়ে যদি আলু ঘাটি করা হয় তাহলে সবাই খেয়ে পাগল হয়ে যাবে। মাছ কষানো শেষে আম্মু দিয়ে দিল এর মধ্যে রাঁধুনি পাতা। রাঁধুনি পাতা দিলে কিন্তু ঘাটিতে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। ধনা পাতার গন্ধটা খুব একটা ভালো লাগে না আমার, কিন্তু রাঁধুনির গন্ধগুলো খুবই ভালো লাগে। এখন আস্তে আস্তে আম্মু মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছিল আর ভেঙে দিচ্ছিল। মাছ যত ভাঙা হবে ততই স্বাদ বের হবে, এজন্য মাছ গোটা না রাখাই ভালো। আমরা মাছ একদম পিসার মতো করে দিই। খুব ভালো করে ভাঙতে হবে মাছগুলো, আর বড় যদি কোনো কাটা থাকে সেটা থাকবে। মাছ কষানোটাও কিন্তু হয়ে গেছে, এজন্য উপরে তেল ভেসে উঠেছে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল রাঁধুনি পাতা ইউজ করার পর। আর এবার দেয়া হলো সরিষার তেল। বগুড়ার বিখ্যাত আলু ঘাটির কিন্তু আসল সিক্রেট হচ্ছে সরিষার তেল, কিন্তু মাছ কষানো হয়ে যাওয়ার পরে এই তেলটা দিতে হবে। একটা রাজান দিয়েছে আর চারপাশ খুব ঝলমল করছে রোদে। এখানে আমি আর আম্মু আলু ছিলতে বসে গেছি। 3 কেজি আলু, 2-1টা আলু নয়, আমাদের অনেক সময় লাগবে। ওইদিকে চুলাটা বন্ধ করে পাশের চুলায় মাছ রাখা হয়েছে। আর আমি আলু ছিলব, এজন্য আম্মুকে বললাম আম্মু একটু ভিডিও করে দাও। আম্মু আমার ভিডিওটা করে দিচ্ছিল। নতুন আলুর জন্য ছিলতে কিন্তু একদমই সমস্যা হয় না, কিন্তু আমি কয়েকদিন আগে নখ এতটাই পিষে কেটেছি যে এখন আমার নখ নেই, তাই সমস্যা হচ্ছে আলু ছিলতে। এই যে আমি আলু ছিলে রাখলাম। এভাবে সব কয়টা আলুকে আমি আর আম্মু মিলে বাছলাম। 3 কেজি আলু। এতগুলো আলুকে আসলে হাত দিয়ে পেশা সম্ভব নয়, এজন্য আমরা ডাল ঘুটনি নিয়েছি। এই ডাল ঘোটাটা দিয়ে আস্তে আস্তে এটাকে পিষবো। আইডিয়াটা কিন্তু আমার ছিল, কিন্তু নতুন আলুতে অনেক আঠা, এজন্য অনেকটা সমস্যা হচ্ছিল। ফাইনালি আমি আর আম্মু এটাও করে নিলাম। এখন বড় একটা পাতিলে আমাদের রান্না হবে, এজন্য পাতিলটার পিছনে মাটির প্রলেপ লাগিয়ে দিচ্ছিল। মাটির প্রলেপ লাগালে পাতিলটা ধুতে অনেক সুবিধা হয়, এজন্য আম্মু একটু মাটির প্রলেপ লাগিয়ে দিল। এটা কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্য। আমার আম্মু সব ঐতিহ্যকে ধরে রেখেছে। চুলার থেকে পাতিলটা আমাদের একটু বেশি বড় হয়ে গেছে। আসলে এতগুলো আলু ঘাটি কখনো করা হয় না, কিন্তু এবার শীতে আসলে একটু বেশি করে আলু ঘাটি খাওয়ার প্ল্যান সবার হয়েছে, এজন্য একটু বড় পাতিল। আর প্রতিবেশীদেরকেও একটু দিলে, আত্মীয় স্বজনকেও একটু দিলে একটু বেশি করেই করতে হয়। কষিয়ে রাখা মাছগুলোকে ঢেলে দেওয়ার পরে এবারে ঢেলে দেওয়া হলো মেখে রাখা আলুগুলো। আলু কিন্তু খুব ঘন করে আম্মু মেখেছিল, আর পরে প্রয়োজন মতো এখানে পানি অ্যাড করতে হবে। আলু ঘাটি পাতিলে দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, না হলে যদি পুড়ে যায় তাহলে কিন্তু আপনার পুরো প্রচেষ্টায় ব্যর্থ। আম্মু একটু বেশি করে লবণ দিল এবার, কারণ প্রথমে দেওয়া হয়েছিল খুব অল্প লবণ। মাছে যতখানি লাগবে ততখানি। আর একটু তেলও দেওয়া হলো। দিয়ে এই পর্যায়ে দেখুন চুলার হিট কিন্তু অনেক। চুলায় আগুন যে কি জোরে জোরে জ্বলছিল তা বলে বোঝানো যাবে না। বড় পাতিল হিসাবে কিন্তু তাপ খুব বেশি দরকার। আর এই যে পানি একটু দিয়ে দিল পরিমাণ মতো। বগুড়ার বিখ্যাত আলুঘাটি, নওগাঁ বগুড়ার আলুঘাটিতে এখন বলক আসতে শুরু করেছে, আর খুব সুন্দর একটা স্মেল আসছে। চারপাশের মানুষ মনে হয় চলে আসবে দৌড়ে। ঘাটির গন্ধ পেয়ে আশেপাশের সব মানুষ কিন্তু দৌড়ে চলে আসবে, আমার তো এমনই মনে হচ্ছিল। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আর এখন বাজে 2:30। আমাদের একটু কাজ করতে করতে লেট হয়ে গেছে।
আম্মু এখনও গোসল করতে যেতে পারেনি, রান্না করছে, রান্নাই শেষ হয়নি। ঘাটি অনবরত নাড়তে থাকতে হয়, ঘাটি যেন না পড়ে যায় এদিকে খেয়াল রাখছে। তাই আমি এখানে বকবক করতে আছি বসে। 10 মিনিটের মতো ঢেকে রাখার পরে আম্মু আর একটু দেখলো। এই পর্যায়ে কিন্তু আমাদের আদা দিতে হবে। আলু ঘাটির সিক্রেটটা হলো আদা। আদা কিন্তু আলু ফুটে গেলে তারপরে দিতে হবে, মানে যখন বলক আসবে বলকের পরে। আদা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখন আলু ঘাটিটা খুব ঘন হয়ে আসছে, আর এখন যদি না নাড়াচাড়া করা হয় তাহলে নিচে লেগে যাবে। সকালে খাওয়া দাওয়া করার পর থেকে আমি এখানেই আছি ছাদের ওপরে। আর এই যে দুপুরে আমাদের খাওয়ার সময় হয়ে গেছে। আজকে ছিল বেগুন ভাজি আর আলু ঘাটি। আমার একটু অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে, এজন্য আমি একটা বেগুন ভাজি নিয়েছি, বেশি বেগুন খাবো না। আর এই যে আমাদের বিখ্যাত সেই আলু ঘাটি নিচ্ছি। আসলে আমার জিভেতে পানি চলে এসেছে যে আমি কখন খাবো আলু ঘাটি। আর খুব টেস্টি হয়েছিল আজকের আমাদের আলু ঘাটিটা। আমার আম্মুর এই রেসিপিটা কিন্তু আপনারা সবাই ট্রাই করতে পারেন। এত টেস্টি আলু ঘাটি, যে খায় না কখনো সেও খাবে আমার মতো। এই তো আর কয়েকদিন আছে, শীত চলে যাবে তারপরে, আর জীবনেও আলু ঘাটি খাওয়া হবে না আবার সামনে শীতে। এই জন্য এটা আমাদের লাস্ট আলু ঘাটি ছিল এবারের। সিলভার কাপ মাছের এই আলু ঘাটিটা কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।